কত তারিখ আজকে? হ্যাঁ 9 তারিখ অফ তো, অফ। না না আশুরা, আশুরা। আচ্ছা, এখন কম্পিউটার সিকিউরিটির মধ্যে আমরা দেখেন কী কী পড়ছিলাম আগে সেটা দেখি। কম্পিউটার সিকিউরিটির মধ্যে আমরা পড়ছিলাম যে প্রথমে লেয়ার, টিসিপি আইপি লেয়ারকে কীভাবে কাজ হয়, রাইট? মিনস একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কীভাবে কমিউনিকেট করতেছে, তাই না? তাহলে কমিউনিকেট, ফার্স্ট অফ অল কম্পিউটার নেটওয়ার্কের মানে আমরা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং জিনিসটা দেখলাম। তাহলে নেটওয়ার্ক কমিউনিকেশন করলো, কিন্তু এখন তো আমাদের প্রাইভেসি মেনটেন করতে হবে, যাতে হ্যাক না হয়, ইনফরমেশন যাতে চুরি না হয়। সেন্ডার ডেটা রিসিভ করতেছে, সেন্ডার ডেটা সেন্ড করতেছে, রিসিভার রিসিভ করতেছে, মাঝখানে যাতে কেউ ডেটাটা না নিয়ে যায়। সো এগুলোর জন্য আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে বিভিন্ন অ্যাটাক দেখছিলাম। তার মধ্যে একটা অ্যাটাক আমরা কমপ্লিট করেছি, সেটা হলো ফিশিং। সো ইনশাল্লাহ আমরা আজকে 2 নম্বর 3 নম্বর আর কয়েকটা অ্যাটাক আছে, এগুলো আমরা পড়ে তারপরে আপনাদের আরেকটা নতুন অ্যাটাক আছে, ওটা আমরা মানে ব্রাউজারে কীভাবে অ্যাটাকটা হয় ওটা দেখবো। ওটা হলো ল্যাবের অংশ। সো আগে থিওরিটা কমপ্লিট করে ফেলি। সো ফিশিং মোটামুটি আপনারা জানেন, ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো সেটা হলো ডস অ্যাটাক। ডস আর ডিডোসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? সেটাও আমি বলবো, সমস্যা নেই। সো আগে ডস অ্যাটাকটা আমরা দেখি। একটা ছবি এঁকে এটা সুন্দরভাবে বোঝা যাবে। সো ছবিটা আমরা আঁকি। এর নাম হলো বট মাস্টার। এটাকে এইভাবে আঁকা যায়। আচ্ছা, এটা আঁকার পর আমি বুঝাই দিচ্ছি।
ভিডিওতে কি দেখা যায় নাকি লাইট কম লাগতেছে? কিন্তু একটা ওই পাশের আলো মানে উইন্ডোর ইটা এসে এখানে পড়তেছে। হুম। আচ্ছা, শেষ। আপনাদের এই টার্মে কোন কোর্স সব থেকে ভালো লাগতেছে, মজা লাগতেছে, শান্তি লাগতেছে কোন কোর্স করতে? না, এখন যেগুলো আছে সেগুলো তো ম্যাক্সিমাম আপনার ল্যাব থিওরিতেও আসে কিছু, ঠিক আছে, সমস্যা নেই, বাট থিওরিতে আরও পড়াবো, মিড টার্মের মতো আরও থিওরি পড়াবো। আচ্ছা দেখেন, ওকে, এখন ডস ফুল মিনিংটা আগে জানি। ফুল মিনিংটা হলো ওকে, এটা হলো ডস, ডেনিয়াল অফ সার্ভিস। সো আপনাকে সার্ভারের কাছে কখন যান? সো ইউ আর গোয়িং টু সার্ভার ফর গেটিং সাম ইনফরমেশন অর ডেটা, রাইট? এখন আপনি যদি ওই ডেটাটা না পান, সার্ভার ঠিক আছে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি রিকোয়েস্ট দিচ্ছেন, বাট ইউ আর নট গেটিং এনি কাইন্ড অফ ডেটা, এনি কাইন্ড অফ ইনফরমেশন, এটাও এক ধরনের অ্যাটাক। এখন আপনি সার্ভারকে দোষ দেবেন যে ভাই তোমার সার্ভার ডাউন, বলি না মাঝে মাঝে সার্ভার ডাউন, সার্ভার থেকে আসতেছে না, কিন্তু আসলে ও অ্যাটাকের শিকার হয়েছে। কী অ্যাটাক চলতেছে তখন? ডস অ্যাটাক চলতেছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, ডস অ্যাটাক মানে খুব সহজ একটা অ্যাটাক, কিন্তু জিনিসটা এমন না যে এটা খুব বড় ক্ষতি করে ফেলবে, বাট বড় ক্ষতি করে ফেলতে পারে, অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। এখন ডস অ্যাটাকটা কীভাবে হয়? একটা বট মাস্টার থাকে, বট মাস্টার মানে বলতে পারেন মেইন হ্যাকার, অথবা যে অ্যাটাকটা লঞ্চ করবে। সো বট মাস্টার লঞ্চিং দ্য অ্যাটাক টু কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার। একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার ও নিজে বানাবে, অথবা অন্য অর্গানাইজেশন যেখানে অ্যাটাক করতেছে, they have a command and control server. So at first bot master will launch a attack in command and control server. কন্ট্রোল পেয়ে গেল, ঠিক আছে? এখন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের কাজ কি? ও চাইলে কমান্ড দিতে পারে সব পিসিকে। আমার 3 তলায় একটা সার্ভার আছে, আমি চাইলে ওইখান থেকে কমান্ড দিতে পারি সব পিসিতে একসাথে, আমি সব পিসি ডিসপ্লে অন করে একটা মেসেজ দিয়ে দিলাম, করা সম্ভব। হ্যাঁ, সবগুলোতে পাসওয়ার্ড দিয়েছি, ও আবার এক ক্লিক করলে সব পাসওয়ার্ড আবার গায়েব হয়ে যাবে। ওকে, এখন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে যখন আমি মানে কন্ট্রোলটা নিয়ে নিলাম, তখন আমি কি করতে পারি? আমি যত আরও সার্ভার আছে বা যত পিসি আছে, ঠিক আছে, এগুলোকে কী বলতেছি আমি? বটনেট অফ ইনফেক্টেড হোস্ট। আচ্ছা দাম এটা লিখে নেই আমি, বটনেট অফ ইনফেক্টেড হোস্ট। ওকে, এখন এখান থেকে আমি বাকি যে পিসিগুলো আছে সবগুলো পিসিকে আমি, ঠিক আছে, কি আমি বটনেট হিসেবে ইউজ করলাম। দ্যাট মিনস দেখেন, এ হলো বট মাস্টার, ও বললো যে ভাই তোমাকে মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল দিয়ে ওদেরকে কী করে ফেললো, ওদেরকেও কন্ট্রোল করে ফেললো। কন্ট্রোল করে বললো যে তুমি এখন কমান্ড দাও কাকে? ওই ভিকটিম সার্ভারকে, মানে সার্ভারকে। আবার বলি ভালোভাবে, বটনেট আগে একটা অ্যাটাক লঞ্চ করলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার থেকে ও বাকি সবগুলা যত পিসি আছে সবগুলো পিসিকে একটা জেনারেল কমান্ড পাঠালো। কমান্ডটা কি? যে তুমি রিকোয়েস্ট দাও কাকে? এই সার্ভারকে। এখন দেখেন, আপনি এখানে আপনার সাপোজ 500 পিসিকে আপনি বট মাস্টার দিয়ে ইনফেক্টেড করে ফেলছেন, মানে 500 পিসিকে আপনি কমান্ড দিচ্ছেন যে ভাই তুমি আসল যে মেইন সার্ভার ওইটাকে করো, রিকোয়েস্ট দাও। 500টা পিসি ওইখানে রিকোয়েস্ট দিবে, অ্যাট এ টাইম রিকোয়েস্ট দিচ্ছে।
ইন দ্য মিন টাইম একটা ব্যাংকের কথা চিন্তা করেন, একটা ব্যাংকের ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে, মানে বিকাশের ট্রানজ্যাকশন হচ্ছে, আপনি টাকা দিচ্ছেন, সেন্ড করছেন, কিন্তু সেন্ড হচ্ছে না, ঠিক আছে, সার্ভারের, আপনি বলতে পারেন যে সার্ভার ডাউন, সার্ভারের প্রবলেম, কিন্তু অন্যদিকে 500টা রিকোয়েস্ট কিন্তু অ্যাট এ টাইম ওইখানে আসতেছে, ঠিক আছে। এখন ও এতগুলো রিকোয়েস্ট সার্ভ করতেই পারতেছে না, আপনারটা কীভাবে সার্ভ করবে? আপনার যে রিকোয়েস্ট সেটার নাম হলো লেজিটিমেট রিকোয়েস্ট অথবা লেজিটিমেট ডেটা রিকোয়েস্ট, যেটাই বলেন। সো আপনার যে লেজিটিমেট রিকোয়েস্ট সেটা ও সার্ভ করতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ আরও হাজার হাজার রিকোয়েস্ট ওর কাছে কী হচ্ছে অ্যাট এ টাইম, ওর কাছে রিকোয়েস্টটা আসতেছে, সেই জন্য আপনার রিকোয়েস্টটাও সার্ভ করতে পারতেছে না। এটাই হলো ডস অ্যাটাক। ডস অ্যাটাক মানে হলো ডেনিয়াল অফ সার্ভিস। আপনি সার্ভিস চাচ্ছেন বাট সার্ভিস পাচ্ছেন না, সার্ভিসটা ডিনাই করতেছে। এটা আপনার কাছে বাইরে থেকে মনে হতে পারে সার্ভারের সমস্যা, কিন্তু আসলে না, ওইখানে অ্যাটাক করে সার্ভারটা কিছু সময়ের জন্য ওভারওয়েলম করা হয় বা বিজি রাখা হয়। অনলাইন টিকেটে এগুলো করা হয় না, ওইটা আসলে সার্ভারেরই সমস্যা বাংলাদেশের। ওইটা সার্ভারটা খুবই লো আর কম দামের, তো আর এই জন্য ওইটা সার্ভারের সমস্যা, ওটা অ্যাটাক না। ডস অ্যাটাক বিভিন্ন সময় আপনার যেরকম মাঝখানে 1 বছর আগে ফ্রান্সে, বাংলাদেশ, তারপরে ভারতের সবাই মিলে ডস অ্যাটাক করছিল, পাকিস্তানের, বাংলাদেশ পাকিস্তান, হ্যাঁ হ্যাঁ রাইট, আমাদের নবীকে নিয়ে একটা বলছিল, তখন সবাই মিলে ডস অ্যাটাক করছিল, পরে ওদের সব সার্ভার, ব্যাংকের সার্ভার টার্ভার সব বন্ধ রাখছিল। এটা হলো ডস অ্যাটাক। ওরা কোনো কাজ করতে পারবে না, আপনি জাস্ট অনেকগুলো রিকোয়েস্ট দিয়ে ওকে অনেক সার্ভারটাকে বিজি রাখতেছেন, যে আসল রিকোয়েস্ট দিচ্ছে ওই রিকোয়েস্টটাও সার্ভ করতে পারতেছে না। দিস ইজ কল্ড ডস অ্যাটাক। ক্লিয়ার? হ্যাকারদের বেনিফিটস হলো আপনার এই যে ওই সার্ভারটাকে, যদি আপনি একটা মনে করেন একটা ব্যাংকের সার্ভার, ঠিক আছে, আপনি যদি 2 ঘন্টা অফ রাখেন, তাহলে ওই ব্যাংকের লস, এটাই আপনার বেনিফিট, হ্যাকারদের বেনিফিট, মানে ক্ষতি করা এক কথায়। মানে লাভ যে অলওয়েজ অ্যাক্টিভ হতে হবে যে আপনার টাকা ছিনিয়ে নিয়ে আসতে হবে, এরকম লাভ তো না হলেও হবে, এটা তো প্যাসিভ লাভ হলেও তো হবে, ঠিক আছে। যা সাপোজ একটা আপনার গভর্নমেন্ট যে ইগুলো হচ্ছে, সেখানে আপনি হ্যাক করে মনে করেন যে 2-3 দিন সার্ভার ডাউন রেখে দিলেন, তাহলে বুঝতে পারছেন পুরা চেইন অফ এটা একদম ব্রেকডাউন করবে। সো এটা হলো আপনার ডস অ্যাটাক। ক্লিয়ার? ওকে, একটা লাইন লিখে দিই, এই লাইনটা ইম্পর্টেন্ট, আর এক্সামে আসলে ছবিটা এঁকে তারপর ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা একটু বড় করে লিখবেন, মানে অবশ্যই ইম্পর্টেন্ট কথাগুলো লিখবেন, বাট একটু বড় করে লিখবেন, একদম ছোট লিখবেন না। এই একটা লাইন দিয়ে আসলে ডস অ্যাটাক বোঝা যায় ভালো মতো। মার্কার চেঞ্জ করা লাগবে, 2টা মার্কার নেওয়া লাগবে, কালি নেই। ওকে, ক্লিয়ার? মুছে দিলাম।
আচ্ছা, এবার পড়ি হলো ভিশিং। আপনারা কম্পিউটার অর্গানাইজেশনের অ্যাসাইনমেন্ট করতে থাকেন অনেকগুলা, ডেডলাইন তো অনেক দিনই দিচ্ছি, প্রায় 20 দিনের মতো করে ফেলেন। প্রতিদিন একটা করে 3 দিন মিলে একটা করে করলে হচ্ছে, ঠিক আছে? তাহলেও কিন্তু অনেক দিন টাইম পাচ্ছেন। কিন্তু অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া লাগবে, না হলে তো অ্যাসাইনমেন্টে আপনার যে মার্কস আছে ওটা, আর এখান থেকে অ্যাসাইনমেন্টটা করলে অ্যাসাইনমেন্টে মার্কস পাচ্ছেন 1 নম্বর, মানে ফুল মার্কস পাচ্ছেন যদি জমা দেন। 2 নম্বর হলো অ্যাসাইনমেন্টেরগুলো থেকেই ল্যাব টেস্টে ইনশাল্লাহ আসবে, সো এটাও পারতেছেন, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্টে যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে ল্যাব টেস্টে আসবে, আর যদি আপনি এখন সলভ না করেন তখন করতে পারবেন না। আর 3 নম্বর হলো এখান থেকে থিওরিতেও আসতেছে, কিছু কোড থিওরিতেও আসবে, ঠিক আছে? শুধু কোডটা মানে এখন পুরোটা লেখা লাগতেছে, ওইখানে মেইন লজিকটা লিখলেই হবে। তার মানে 3টা অ্যাসাইনমেন্টটা করলে 3টা উপকার হচ্ছে, ঠিক আছে? এই জন্য আমাকে একটু আগে আগে জমা দেন যাতে আমি সবগুলো চেক করে ভুলগুলো ধরতে পারি। এবার আমরা পড়ি ভিশিং। আচ্ছা, অনেকে এটা মানে উল্টাপাল্টা করে ফেলে, ফিশিং আর ভিশিং। ফিশিং আলাদা, ভিশিং আলাদা, ওকে? ফিশিংটা কী ছিল বলেন? ফিশিং মানে ওই মাছ ধরার মতোই কাহিনি। সো বলেন কি? টোপ ফালানো, হ্যাঁ। টোপটা তাহলে কীভাবে ফালাবো আমরা? মেসেজ টেসেজ দেবো, হ্যাঁ। মানে সিমিলার একটা ইন্টারফেস তৈরি করব যেখানে লোকজন ভাববে যে অ্যাকচুয়ালি এটাই হলো সত্য। হ্যাঁ হ্যাঁ, তৈরি করতে পারবেন তো আপনারা। যে HTML CSS দিয়ে তৈরি করে ফেলতে পারবেন, রিয়াক্ট দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করে একটু জাস্ট একটা ওপেন সোর্সে রাখলে, হোস্ট করে রাখলেন, তারপর আপনার ফ্রেন্ডের লিঙ্ক পাঠিয়ে দিলেন, এইখানে লগ ইন করবে, আইডি পাসওয়ার্ড চলে আসবে। এটাই তো ফিশিং, সহজ। এবার আসেন হলো ভিশিং, ঠিক আছে? আচ্ছা, ভিশিং জিনিসটা হলো আপনার তাহলে ভিশিংটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কী পড়ছিলাম বলেন? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেন কী ছিল মনে করেন, খাতায় দেখেন। কী ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং? ওই যে বিকাশ থেকে, হ্যাঁ, তাহলে বলেন কনসেপ্টটা কী ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের? মানে ব্রড কনসেপ্টটা কী ছিল? কাউকে কল দিয়ে বলা যে ভাই, মানে ওকে মোটিভেট করা, ঠিক আছে? মোটিভেশন করে, ওকে মোটিভেট করে এমনভাবে প্রিটেন্ড করা যে অ্যাকচুয়ালি ও সত্য কথা বলতেছে, ফাঁদে ফেলানো এক কথায়। কিন্তু জিনিসটা হলো আপনার কনসেন্ট নিয়ে, আপনি নিজেই ফাঁদে পড়তেছেন, আপনাকে সেভাবে কল করে আপনাকে কি করা হচ্ছে, মাইন্ডসেট করা হচ্ছে, ঠিক আছে? আপনি নিজেই ফাঁদে পড়তেছেন। সো এটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। কথা বলেন না, কথা বলতেছেন কেন? ঠিক আছে? সো ভিশিংটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং একটা ইনস্ট্যান্স। এখন দেখেন এটা কীভাবে করা হয়। প্রথমে হলো ইউজারের ইনফো কালেক্ট করে ইউজার সম্পর্কে ধারণা নেওয়া হয়, ঠিক আছে? সো বিভিন্ন জায়গা থেকে আপনার ইনফো নিতে পারে, অনেক জায়গা থেকে। যেরকম আমি এখানে জব করি, আমার ইনফো একটা হ্যাকার নিয়ে নিতে পারে এখান থেকে, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকে আমার ইনফো নিয়ে নিতে পারে। তারপরে আমার ফোন নম্বর কালেক্ট করে তারপরে আমাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারে, করে তারপরে আমার ডেটা নিয়ে তারপরে ট্রানজ্যাকশন করতে পারে। এটাই হলো ভিশিং, ঠিক আছে? তাহলে 4টা পয়েন্ট আপনারা লিখেন, এটা খুবই সহজ। প্রথমে হলো লিখেন ইউজার ইনফো কালেক্ট করা।
ইউজার ইনফো কালেক্ট করা, এটা হলো 1 নম্বর পয়েন্ট। হ্যাঁ, ইউজার ইনফো কালেক্ট করা। আপনারা তো ইংলিশে লিখবেন, মানে আমি জাস্ট বাংলায় বলতেছি, আপনারা ইংলিশে লিখে ফেলেন। এক্সামে তো সব ইংলিশে লিখতে হয় জানেন তো, বাংলায় লিখেন না আবার। আচ্ছা, তারপর ভিকটিমকে কল দিয়ে বলা যে আমি প্রিটেন্ড করা যে অ্যাকচুয়ালি ও ট্রু কলার, মানে ভিকটিমকে কল দিয়ে বলে যে আমি ব্যাংক থেকে কল দিচ্ছি, মানে এক কথায় ভিকটিমকে কি বোঝানোর ট্রাই করে যে ও আসলে, হ্যাঁ, কনভিন্স করে, ভিকটিমকে কনভিন্স করে ট্রাই করে ও হলো আসল বা ট্রু কলার, কিন্তু আসলে এটা ঠিক না। এটা হলো 2 নম্বর স্টেপ, ভিকটিমকে কল দিয়ে ট্রাই করে কনভিন্স করার। ঠিক আছে, তাহলে কনভিন্স যখন করে ফেললো, তাহলে 3 নম্বর আসলো হলো ভিকটিমকে বলা ফান্ড ট্রানজ্যাকশনের জন্য, মানে টাকা দেওয়ার জন্য। ট্রানজ্যাকশন, ইয়েস, ভিকটিমকে বলার ফান্ড ট্রানজ্যাকশনের জন্য, ফান্ড ট্রানজ্যাকশন, রাইট। আচ্ছা, 4 নম্বর হলো, 4 নম্বর কি, ভিকটিম ফান্ড ট্রানজ্যাকশন করে দিল। ঠিক আছে, হ্যাঁ, ওটা মানে করার জন্য বলা, ওটা বলা হলো 3 নম্বর। 4 নম্বর হলো ভিকটিম ট্রানজ্যাকশন করে দিল, এটা হলো 4 নম্বর। হ্যাঁ, ভিডিও হয়। ঠিক আছে, ভিকটিম ওই ফাঁদে পড়ে জাস্ট টাকা দিয়ে দিল, শেষ। এটা হলো 4 নম্বর। হয়েছে, লেখা হয়েছে, একটু ফাস্ট করেন। আচ্ছা, এবার হলো ম্যালওয়্যার। এবার আমরা যেটা করবো সেটা হলো ম্যালওয়্যার। এখন ম্যালওয়্যার বলতে আমরা প্রথমে সবার আগে ভাইরাস বুঝি। আসলে ম্যালওয়্যার মানে যে শুধুমাত্র ভাইরাস এরকম না, ম্যালওয়্যার অনেক প্রকার হতে পারে, সবগুলো আমরা দেখব, সমস্যা নেই। ম্যালওয়্যার, ম্যালওয়্যার। ওকে, সো আমরা এখন যে টপিক পড়তেছি, ইট ইজ কল্ড ম্যালওয়্যার। ম্যালওয়্যার ইজ নাথিং বাট ম্যালিশিয়াস পিস অফ কোড অর সফটওয়্যার। সো অ্যাট ফার্স্ট আমরা মানে খুব টেকনিক্যাল লেভেলের একটা অ্যাটাক দেখতেছি, সেটা হলো ম্যালওয়্যার। আপনি একটা নর্মাল সি প্রোগ্রামিং লিখাও ওটা ম্যালওয়্যার হিসেবে জাস্ট অন্য পিসিতে দিয়ে ওকে হ্যাক করে ফেলতে পারেন, অ্যাটাক করে ফেলতে পারেন। সো ম্যালওয়্যার কিছুই না কোডিং বা সফটওয়্যার। সো ম্যালওয়্যার কিছুই না, সেটা হলো কয়েকটা লাইনের কোড অথবা কিছু কোড, ঠিক আছে, যেটা সাধারণত লোকজন লিখে অন্যর পিসিতে দিয়ে সেটাকে হ্যাক করে ফেলে। ঠিক আছে, কোড দিয়ে হ্যাক করে মানে বুঝনি, মানে কোড দিয়ে হ্যাক করে বলতে আপনার এই কোড ওই কোড না, মানে প্রোগ্রামিংয়ের কোড। হ্যাঁ, এই কোডটা কোনো সব সিস্টেমে পুশ করলে সেটাকে হ্যাক করা যায়, এটা হলো ম্যালওয়্যার। ঠিক আছে, বাট কোডটা হলো ভালো কোড না, ম্যালিশিয়াস কোড। দ্যাট মিনস ওইখানে কোডটা এমনভাবে লেখা থাকে যে এখান থেকে আপনি তথ্যগুলো নিয়ে, ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসতে পারবেন বা সিস্টেমটা ড্যামেজ করে দিতে পারবেন। ঠিক আছে, এটা হলো ম্যালওয়্যার গেল। এখন আসেন ম্যালওয়্যারের মধ্যে কী কী আছে। ম্যালওয়্যারের মধ্যে অনেক ধরনের ম্যালওয়্যার আছে, যেমন ভাইরাস, ওয়ার্ম,
এছাড়াও আছে আপনার ট্রোজান ভাইরাস আগে আসতো না আমাদের প্রচুর, উইন্ডোজ 7 ইউজ করতাম তখন, মনে আছে? স্পাইওয়্যার, এই সবগুলো হলো এক একটা ম্যালওয়্যার। এখন আমরা এই ম্যালওয়্যারের মধ্যে আবার অনেক জিনিসপত্র পড়বো, সেটা হলো ভাইরাস। আচ্ছা, সো ভাইরাস হলো কিছুই না, পিস অফ কোড। ভাইরাস মানে করোনা ভাইরাসের মতো ভাইরাস না, এটা হলো আমরা কোড, আমরা যেটা লিখি প্রোগ্রামিং করি সেই কোড, এটাই হলো ভাইরাস। আচ্ছা, শেষ। খাতায় লেখেন, ছবি তুলেন না, খাতায় লিখলে মুখস্থ হয়ে যাবে এখনই। আচ্ছা, তাহলে বলবো এখন শুরু করব। আচ্ছা, so virus is nothing but piece of code, because virus is a classification of malware, right? So malware is nothing but piece of code, virus a piece of code, malicious code. আচ্ছা, can't run by its own. So বায়োলজিতেও আমরা দেখছিলাম যে ভাইরাস নিড আ হোস্ট, একটা হোস্টের মাধ্যমে ও কিন্তু রান করে। দ্যাট মিনস একটা অ্যামিবা অথবা কি যেন একটা ছিল না, ব্যাকটেরিয়া এগুলোর মধ্যে ঢুকে তারপরে রেপ্লিকেট করে। হ্যাঁ, রাইট। ভাইরাস যদি আপনার এখানে থাকে তাহলে জড়বস্তুর মতো কাজ করে, অকোষীয়, রাইট, জড়বস্তু অকোষীয়, কিন্তু শরীরে আসলে তারপরে ওটা আপনার, হ্যাঁ, ওটা অ্যাক্টিভ হয়। সো সেম এই ভাইরাসও সেম, কম্পিউটারের ভাইরাস ওই কনসেপ্ট থেকেই তৈরি করা হয়েছে। যখন বাইরে থাকে কোনো কাজই করতে পারে না, একটা হোস্ট পেলে তারপরে কাজ করতে পারে। হোস্টটা কি? .exe ফাইল, জেনারেলি অন্যভাবেও আসতে পারে, বাট ইন জেনারেল ইট রানস বাই .exe ফাইল। দ্যাট মিনস ইউ ইনস্টলড আ সফটওয়্যার, ওকে, সো সফটওয়্যারটা এখন আপনি ইনস্টল করবেন, ডাউনলোড করছেন, এখন ইনস্টল করবেন, বাট ডাউনলোডটা আমরা যে কোনো থার্ড পার্টি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ফেলি, তাই না? সো একটা পিডিএফ ইনস্টলার আপনি ডাউনলোড করছেন, এখন আপনি তো জানেন না যে ওটা লাইসেন্স কী বা কোথায় আছে,
তাই না? কিছু আপনি দেখেন নাই, আপনি কি করলেন, ওটা ডাউনলোড করলেন, ইনস্টল করতেছেন। ওর মধ্যে যদি ভাইরাস কিছু ম্যালিশিয়াস কোড দেওয়া থাকে তাহলে ওটাই হলো ভাইরাস। যখনই আপনি ইনস্টল করলেন ওই পিডিএফটাও রান হলো, ওটাও ইনস্টল হলো, ব্যাকগ্রাউন্ডে ওই কোডটা রান হয়, ভাইরাসও ইনস্টল হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। ভাইরাস ইনস্টল হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারতেও পারেন যে হ্যাঁ আমার এটা এফেক্টেড হয়েছে, অথবা কিছুক্ষণ বা কিছুদিন পর দেখা গেল যে আপনার হার্ড ড্রাইভ ক্র্যাশ করছে, অথবা ইনফরমেশান চুরি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ওপেন হয়ে যায়, শর্টকাট হয়ে যাচ্ছে। সো দিস ইজ অল কাইন্ড অফ ভাইরাস। ক্লিয়ার? ওকে। ইট ক্যান রেপ্লিকেট। সো ভাইরাস ইন জেনারেল যেসব ভাইরাস আছে তারাও রেপ্লিকেট করতে পারে, 1 থেকে 10টা হতে পারে, এই ভাইরাসও 1 থেকে 10টা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো আরেকটা জিনিস, সেটা হলো ওয়ার্ম। ওকে, ওয়ার্ম। আচ্ছা, ওয়ার্ম, ওয়ার্ম মানে জিনিসটা এরকম ছিল না আপনাদের যে বায়োলজিতে, হুক ওয়ার্ম, তারপরে বিভিন্ন ওয়ার্ম পড়ছিলেন না? ওয়ার্ম মানে কি? ওয়ার্ম মানে হলো আপনার বাংলায় যেন কি বলে এটাকে, কৃমি। ঠিক আছে, ফিতা কৃমি, অনেক ধরনের কৃমি পড়ছিলেন না? সো এটা ওই কৃমি। ঠিক আছে? সো গোল কৃমি, হ্যাঁ, ইয়েস। সো এই ওয়ার্ম। এখন আসেন এই ওয়ার্ম আর ভাইরাসের মধ্যে ডিফারেন্স কী ছিল বলেন? ওয়ার্ম নিচে থেকে কৃমি আপনার মধ্যে ঢুকে যেতে পারে, তাই না? তাই তো, নাকি ভাইরাস আপনার, মানে ভাইরাস তো অন্য কিছুর মধ্যে বাহকের মাধ্যমে ঢুকে বা তারপরে ঢুকে তারপর আপনার হয়। সো সেম, এই ওয়ার্মও সেম, নিজে থেকেই ও অপারেট করতে পারে, কোনো আলাদা হোস্ট দরকার হয় না। এটা হলো 1 নম্বর। সো কি ডিফারেন্স হলো, কি ডিফারেন্স ফ্রম, কি ডিফারেন্স ফ্রম দ্য ভাইরাস। ম্যাডাম আপনাদের কোনো সিটি নিছিল? মানে সিটি নিছিল পরীক্ষা, মিডের মতো? ওই সিটির মার্কস তো আমাকে দেয় নাই। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের আমি কম্পিউটার অর্গানাইজেশনের সিটি নেব, কারণ ওইটা সিটি তো হয় নাই, ওইটা আপনারা দিন নাই। সো ওইটা অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো, আর কম্পিউটার অর্গানাইজেশনে একটা সিটি নেব, এতেও আরেকটা সিটি নেব, এখানে একটা সিটি নেব। ঠিক আছে? সো এইখানে সিটি সিলেবাসটা আপনাদের ওই যে আমি দিয়ে দিই, এইচটিটিপি যেটা পড়াইছি না, এইচটিটিপি আর হলো আপনার এই সিকিউরিটি যা পড়াবো সব, হ্যাঁ সিটি। এটা হলো আপনার সিটির ডেট আমি জানাই দেবো। এটা হলো সিটি 01, যেহেতু আগে কোনো সিটি হয়নি, ওগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে চলে যাবে, সিটি 1। ঠিক আছে? এটা হলো সিলেবাস, লিখে রাখেন সবাই। ঠিক আছে?
Okay, so this is one. Now we are going to learn about Trojan virus. Okay, so Trojan ভাইরাসটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব মজার, ঠিক আছে। এবং কেন মজার জিনিসগুলো, কারণ বেসিক্যালি সব কিছু আপনার রিয়েল লাইফ থেকে নেওয়া হয়েছে। ভাইরাস ডিজাইন করা হয়েছে রিয়েল লাইফ ভাইরাস থেকে, ওয়ার্ম রিয়েল লাইফ ওয়ার্ম থেকে। ট্রজানও আপনার কি করা হয়েছে এটা দেখবো, খুব সুন্দর একটা স্টোরি। আচ্ছা, আর আপনাদের মানে ল্যাব ফাইনালের আগে আরেকটা ল্যাব টেস্ট নেব, ঠিক আছে। ওইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ল্যাব ফাইনালটা কী রকম হবে। সো হ্যাঁ, এই পর্যন্ত তো একদিনও দেন নাই, তাহলে একটা ল্যাব এক্সাম দিই আমরা, একটা বা দুটাই দিই, সমস্যা নেই। কোশ্চেনের ধরন, হ্যাঁ এটা আসলে জানার দরকার আছে এবং কীভাবে হয়। যেরকম ল্যাব এক্সামে সবগুলো পিসির অফ থাকে, নেট কানেকশন অফ থাকে, ঠিক আছে। তবে একটা পিসির থেকে আরেকটা, মানে একজন এখানে বসলে আরেকজন এখানে বসতে হয়, ঠিক আছে। অনেক দূরে দূরে বসতে হয়, একজন একটা পিসিতে বসে, দুইজন মিলে এখন বসেন না অলওয়েজ, কখন তো একজন বসে না, একজন করে বসতে হয়। একজন করে বসে ওই কোডটা করতে হয় এবং সামনে একটা টাইমিং থাকে, ওই টাইমিংয়ের মধ্যে করা লাগে, করে সাবমিট করা লাগে, ঠিক আছে। এটা হলো ল্যাব এক্সামের ইন জেনারেল নিয়ম। হ্যাঁ অবশ্যই। আপনার ওই ল্যাব এক্সামে ল্যাব টেস্ট 1, তাহলে এটাও দিয়ে দিই, ল্যাব টেস্ট 1। ল্যাব টেস্ট 1, ও আচ্ছা, এটা কম্পিউটার সিকিউরিটি, যেহেতু সিকিউরিটির মধ্যে ম্যাডাম যে ইগুলো করাইছে, ওই যে সিসকোর প্যাকেট ট্রেসার যে নেটওয়ার্কগুলো করাইছে, ঠিক আছে, ওই সবগুলোই থাকবে, জাস্ট। আচ্ছা, ম্যাডাম তো নিছে মনে হয় ল্যাব টেস্ট, আপনার নেয় একবারও। একদিন একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, পরে আমি তো আসলাম একদিন, এসে সলভ করে এলাম। আচ্ছা ঠিক আছে, এখানে আর নেওয়ার দরকার নেই, আমি কম্পিউটার অর্গানাইজেশন নেব এখানে, তাহলে এখানে আমি নেবো তাহলে। আচ্ছা, তাহলে আমি কিছু জিনিস পড়াই তারপরে নেবো নি, এই যে ওয়ারশারগুলো পড়াই তারপরে নেবো। আপাতত সিটি নিয়ে চিন্তা করেন, সিটির টাইমিং আমি জানাই দেবো, সমস্যা নেই। এই যে কম্পিউটার সিকিউরিটিতে, ওটা আমি সিকিউরিটি জিনিস তো পড়াচ্ছি এখন, আর এসটিডিবি তো অলরেডি পড়াইছি, ওটা একটা স্লাইড, কয়েকটা পেজ, ওটা পড়ে ফেলেন। আর সিকিউরিটি তো এখন পড়তেছেন, এখনই সিটি দিয়ে দেন, তাহলে ভালো হয়ে যাবে। মানে পরে 8-10 দিন পরে দিলে মনে থাকবে না, মাথায় থাকবে না। বলবো, আমি জানাই দেবো। এই মাসে তো কিছু নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই মাসে নিয়ে নেব। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন ট্রোজান, ঠিক আছে। ট্রোজান হলো আপনার ওই যে এটার নাম তো, মুভিটার নাম তো ভুলে গেলাম, বাট কাহিনিটা এরকম ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মুভিটার নাম খুবই সুন্দর, মানে নাম সুন্দর না, বাট কাহিনিটা আপনারা জানেন। মুভিটা না দেখলেও মুভিটা দেখছেন, মানে এইচবিওতে সবসময় চলে থাকে। ট্রয় দেখছেন না? ট্রয় নগরী, আচ্ছা। সো এই ট্রয় অ্যাটাক করার সময় ট্রোজান ইউজ করছিল। সো ট্রোজান জিনিসটা কিছুই না, এরকম আপনার বড় বড় দুইটা চাকা ছিল, চাকার ওপর এরকম একটা গাড়ি, আর গাড়ির ওপর আপনার একটা এরকম, ঠিক আছে, এরকম কি ঘোড়া নিয়ে আসছিল, ঠিক আছে, এরকম ঘোড়া নিয়ে আসছিল। সো এটা হলো আপনার মানে ফুল ট্রোজান, মানে ট্রয় নগরীটা। সো এটা হলো আপনার পুরো ট্রয় নগরী ছিল, এবং ট্রয় নগরীর সারাউন্ডেড বাই আ বিগ ব্রিক ওয়াল, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি পার করা কখনোই পসিবল ছিল না, কখনোই না। এইখানে হলো মেইন গেটটা ছিল। ট্রয় ইটালি মনে হয়, ইটালি, আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি মনে নাই, বাট জানা উচিত আসলে সবারই, মনে হয় ওই দিকেই, অনেক আগের কাহিনী, ঠিক আছে। সো অ্যাটাকাররা এদিক থেকে আসছিল, এটা হলো আপনার সি বা ওশান ছিল, ঠিক আছে, এদিকে ওশান ছিল,
এদিকে ওশান ছিল, তারপরে ওরা এখানে ক্যাম্প করছিল, এখানে ক্যাম্প করছিল, এখান থেকে আপনার এইদিকে অ্যাটাক চালাচ্ছিল বারবার। এটা হলো মাঝখানে ওই ইটা ছিল, গল্প করতেছে কে, মাঝখানে এখানে আপনার মাঠটা ছিল। সো ওদের শূন্য এই পাশ থেকে আসতেছিল, ওদের শূন্য এই পাশ থেকে আসছিল, মাঝখানে ওরা অ্যাটাক করতেছিল। সো শেষ পর্যন্ত দেখলো যে ওরা এখানে মারা যাচ্ছে, আর পিছনে আবার সমুদ্র, তো পালায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কোনোভাবেই ঢুকতে পারতেছি না ওদের রাজধানীতে, ঠিক আছে, বা ট্রয় নগরীতে। তখন কি করলো, তখন ওরা বললো যে ভাই আমরা কি করতেছি, আত্মসমর্পণ করতেছি, আমরা চলে যাবো, ঠিক আছে। তখন ওই একটা চুক্তি স্বাক্ষর হলো যে ওরা যাও, তোমরা চলে যাও। তারা ওরা বোট টোট নিয়ে চলে গেলো। ওরা দেখলো যে খুবই আনন্দ, শত্রু তো চলে গেছে, খুবই ভালো। সকালে ঘুম থেকে উঠে দেখে যে বিশাল একটা খুবই বড় একটা ঘোড়া আর এখানেই, ঠিক আছে, সমুদ্রের ওইখানে। পরে ওটা টাইম ওরা ভাবলো যে কী আছে, উঠে দেখলো সৈন্যরা, দেখে যে স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, অনেক কিছু খাবার দাবার। ওরা তো সবাই খুশি, হ্যাঁ খুবই সুন্দর, তো আমাদের গিফট দেওয়া গেছে, ঠিক আছে। পরে কয়েকশো মানুষ মিলে টেনে টুনে এটা এই মেইন গেট খোলা, মেইন গেট দেয়, এটা একদম সেন্টার পয়েন্টে রাজপ্রাসাদের সামনে নিয়ে এসে রেখে দিল, ঠিক আছে। তারপরে এখন কি হলো, সবাই ঘুমায় গেল রাতে। তারপরে এটা আস্তে আস্তে খুলে ভিতর, ঘোড়ার অনেকগুলো লেয়ার ছিল, একদম কোর লেয়ারে সৈন্য বসেছিল, ঠিক আছে, একদম কোর লেয়ারে কয়েকশো সৈন্য বসেছিল। আর ওপরে বেসিক্যালি পুরাটা আপনার স্বর্ণ মুদ্রা খাবার টাবার দিয়ে সাজানো ছিল, বোঝার কোনো উপায় ছিল না। হ্যাঁ, সো এটা হলো তখন ওর স্ট্র্যাটেজি ছিল। এবং ভিতরে যারা ছিল তারা হলো সব থেকে মোস্ট স্কিল্ড সোলজার, বুঝতে পারছেন, ওয়ারিয়র। তখন তো ওয়ারিয়র বলতে সব থেকে শক্তিশালী এবং স্কিল্ড ওয়ারিয়র ওরা। সো কী করলো, ওরা আস্তে আস্তে বের হলো, বের হয়ে রাজপ্রাসাদের সবগুলো গার্ডরে মারলো, মায়েরা এখানে আসলো, এসে এই গার্ডরে মারলো, মায়েরা খুলে দিল। আর ওরা আসলে গেছিলো কিছু 50% গেছিলো আর 50% ছিল। ওরা আসলো, এসে এদিকটা ঢুকলো, অ্যাটাক করলো, পুরো একদিনে পুরো ট্রয় নগরী ধ্বংস, ঠিক আছে। সো এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছিল কি যে আসলে গিফট, তাই না? কিন্তু আসলে কি গিফট ছিল না। সো ট্রোজান ভাইরাসও এরকম, আপনি দেখবেন যে ট্রোজান ম্যালওয়্যারও এরকম, আপনি দেখবেন যে ওই প্রোগ্রামটা উপকারী এবং আপনার কাজে লাগবে, আসলে ভিতরে কি লুকায় আছে, এরকম ম্যালিশিয়াস কোড লুকায় আছে, বুঝতে পারছেন। সো না, ব্রাউজার না, এটা সফটওয়্যারের কথা বলছি। সফটওয়্যারের জেনারেলি এরকম থাকে যে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি এটা কি আপনার উপকারী, বাট আসলে উপকারী না, ভিতরে কি আছে, ম্যালিশিয়াস কোড আছে, যেমনটা এই ট্রোজানের ঘোড়ার মতো হয়েছিল। তাহলে ট্রোজান নামটা কীভাবে আসছে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবং এই ট্রয় নগরী ধ্বংসের পিছনে ওর নাম কি, হেলেনা, হ্যাঁ হেলেনা মনে হয় নাম ছিল, ভুলে গেছি। মেইনলি হলো অ্যান্টিভাইরাসগুলো ট্রোজান হয়। সো আপনি একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করছেন, বললো যে অ্যান্টিভাইরাস ইনস্টল করো, কিন্তু আসলে ওইটা অ্যান্টিভাইরাস না, ওটা হলো একটা ফেক অ্যান্টিভাইরাস ছিল, যেটা ইনস্টল করার সাথে সাথে কী হচ্ছে, আপনার পিসিটাকে পুরো একদম ডিস্ট্রয় করে ফেলবে, লাইক ট্রোজান।
আচ্ছা, তাহলে 10-15 মিনিট ব্রেক নেন, আমি এই মার্কারগুলো চেঞ্জ করে নিয়ে আসি। মার্কারের অবস্থা খারাপ। তাহলে ট্রোজান পড়া শেষ, এখন আমরা পড়ব স্পাইওয়্যার। ওকে, স্পাইওয়্যার। এখন দেখেন স্পাই কি করে বলেন, স্পাই কি করে? স্পাই গোয়েন্দা, রাইট। সো স্পাইওয়্যারের একটা প্রাইম এক্সাম্পল হলো তাই না? এটা কি একটা স্পাইওয়্যার বলা যায় না? খুবই সহজ। আপনি একটা কি লগগার দিয়ে দিলেন, যে যা কিছু প্রেস করতেছেন সরাসরি আপনার চলে আসতেছে ওই কি লগারে। সো আপনি তো আগে গুগল ক্রমে যাওয়ার পর তো এটা প্রেস করবেন যে facebook.com, তাই না? সো এফবি লিখলেন, বুঝলাম যে এফবি লিখলেন। সো কি লগারে তো এটা সেভ হয়ে আছে এফবি। সো এফবি লেখার পরেই যে আপনি পাসওয়ার্ড দিবেন এটা তো যে কেউ বুঝতেই পারে। সো এখানে আপনি ইউজার নেম কিছু একটা দিবেন, তারপরে যা আছে সেটাই পাসওয়ার্ড, খুব সহজে বোঝা গেল, হ্যাক। ঠিক আছে, তাহলে স্পাইওয়্যারের একটা প্রাইম এক্সাম্পল হলো কি লগার। অন্য নামে স্পাইওয়্যার ইনস্টল করে, স্পাইওয়্যার এটাও হতে পারে যে ইনস্টলড ইন আনাদার নেম। অন্য নামে একটা সফটওয়্যার হিসেবে ইনস্টল হয়েছে স্পাইওয়্যারটা, বাট আপনার সব কিছু কী করতেছে, স্পাই করতেছে। ঠিক আছে, দ্যাট মিনস সব কিছুর উপর নজরদারি করতেছে। আর ইট ইজ আ স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম। It's a standalone program. That means it can operate by its own. Okay, no host is required, like worm. But in virus, we require a host. Without host, virus cannot operate or replicate. But spyware is a standalone program. Okay, those programs are standalone. Standalone means it is it has its own power to operate, replicate, and run within a system. Okay. সো এই স্পাইওয়্যারটা হচ্ছে আপনার শুধুমাত্র সিস্টেম বেসড অর ডেস্কটপ বেসড হবে এরকম না, ইট ক্যান বি ব্রাউজার বেসড। সো ইন ব্রাউজার বেসড স্পাইওয়্যার আপনি প্লে স্টোরে কোনো একটা গেমস কিনতে গেলে অথবা কিছু একটা অর্ডার দিতে গেলে ক্রেডিট কার্ডের ইনফরমেশন ওইখানে দেওয়া লাগে, রাইট? সো ব্রাউজার বেসড স্পাইওয়্যার হলে দেখবে যে সবগুলো মনিটর করতে করতে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিচ্ছে, এখান থেকে ইনফরমেশন নিয়ে নিল। আর ক্রেডিট কার্ডের ইনফরমেশন পাওয়া মানে কি, ইচ্ছা মতো আপনি জাস্ট ট্রানজ্যাকশন করে ফেলতে পারবেন। এরপর আমরা পড়ব র্যানসামওয়্যার।
what is the meaning of ransom? R-A-N-S-O-M, ransom. Anyone? Meaning of ransom? Ransom means to acquire something or কোনো কিছু বাংলায় দাবি করা, এক কথায় বলে দাবি করা, ঠিক আছে? র্যানসাম মানে হলো দাবি করা। সো র্যানসাম ওয়্যার মানে হলো টাকা পয়সা দাবি করবে, রাইট? ওটা করে দেবে। এখন কীভাবে করে দেখেন, সিস্টেমের যে আপনার ফাইল আছে না, সিস্টেমের ফাইলগুলোকেও এনক্রিপ্ট করে দেয়, সিস্টেমের ফাইলকেও এনক্রিপ্ট করে দিল। সো এনক্রিপশন, হ্যাঁ, এনক্রিপশনকে যদি আপনি ডিক্রিপ্ট করতে চান, দেন ইউ নিড ডিক্রিপশন কি অ্যাট ফার্স্ট। উইদাউট কি ইউ ক্যান নট ডিক্রিপ্ট। এনক্রিপ্ট মানে কি, আপনি বুঝতে পারতেছেন না কী লেখা আছে। সো আপনার অনেক ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট আছে, ওটা এনক্রিপ্ট করে দিচ্ছে, মানে আপনি কি সো এটা হলো র্যানসামওয়্যার। সো এখন বলবে যে ভাই আমি তোমার ক্ষতি করব না, জাস্ট গিভ মি সাম মানি অর সামথিং, দেন আমি কি এটা ডিক্রিপ্ট করে দেবো। হ্যাঁ, ওটা দিয়ে দেয়, মানে কি তোদের কাছে থাকে ওটা ডিক্রিপ্ট করে দেয় অথবা কি দিয়ে দেয়, রাইট? সো এটা হলো র্যানসামওয়্যার। সো র্যানসামওয়্যারটা কি, র্যানসামওয়্যারটা হলো ফি দাবি করে কিন্তু সিস্টেমের ফাইলটা এনক্রিপ্ট করে, তারপর একটা কি বা ফর্মুলা দিয়ে সে ডিক্রিপ্ট করে, ঠিক আছে? পারবেন তো? তাহলে লিখলাম না। তাহলে র্যানসামওয়্যারের মেইন কনসেপ্টটা কি, একটা সিস্টেম ফাইলকে লিখে ফেলেন, একটা সিস্টেম ফাইলকে এনক্রিপ্ট করে দেয়। র্যানসামওয়্যারের মেইন এটা হলো একটা সিস্টেম ফাইলকে এনক্রিপ্ট করে দেয় এবং একটা সিস্টেম ফাইলকে এনক্রিপ্ট করে দেয় এবং কিছু ফি দাবি করে, কিছু পেমেন্ট বা ফি দাবি করে, দেন ওই ফি দিলে আপনাকে কি করে দেবে, সেটা ডিক্রিপ্ট করে দিবে। কিছু ফি দাবি করে, দেন ওই ফি যদি আপনি পে করতে পারেন, দেন দে উইল গিভ ইউ আ কি, ওকে? তারা একটা এনক্রিপশন কি দিবে, সরি ডিক্রিপশন কি দিবে, ওই ডিক্রিপশন কি দিয়ে আপনি মেসেজটা ডিক্রিপ্ট করতে পারবেন, ফাইলটা ডিক্রিপ্ট করতে পারবেন। যদি ফি না দেন তাহলে দিবে না। সো এটাই হলো র্যানসামওয়্যার গেল। র্যানসামওয়্যারের পর এটাকে ই করে ঘুরে এদিকে ফিক্সড, ওপর নিচ ঘুরে, কিন্তু তো ঘোরার কথা ঘুরে, হ্যাঁ, ও চাইলে ওপর নিচে করতে পারবে ওরা এখান থেকে। কম দামি না, এটা অনেক দামি, হিগভিশন অনেক দামি। এটা যতগুলো আপনার বাজারে আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড, এটা বুঝছেন, অনেক দামি। এটা জুম করা যায়, আপনি ফোনে কি চালাচ্ছেন সেটাও দেখতে পারবে জুম করে। তারপর আসি রুটকিট। ওকে, রুটকিট হলো মোস্ট ডেঞ্জারাস একটা ম্যালওয়্যার। সো রুটকিটের কনসেপ্টটা কি সেটা আমরা দেখি। সো রুটকিট খুবই ডেঞ্জারাস, কেন? বিকজ ইট টেক্স দ্য কন্ট্রোল অফ, ইট টেক্স OS level control. Alright, so OS অপারেটিং সিস্টেমই তো আপনার মেইন। আপনার অনেক ফাইল আছে, অনেক ইনফরমেশন আছে, বাট all information is required OS, operating system is damaged, you can't access any file or any information, can't communicate with other, send file, কিছুই করতে পারবেন না, you can do nothing. So rootkit OS লেভেলের কন্ট্রোলটা নিয়ে নেয়, দেন affect and damage the OS. সো খুবই ডেঞ্জারাস। আচ্ছা, সো আরও কী করে, ওকে, এখন দেখেন এটা নর্মাল
ওকে, সো এটা হলো রুটকিট। সো রুটকিটটা হলো আপনার, ওকে উঠান। বলি তাহলে, ইট টেক্স ওএস লেভেল কন্ট্রোল, বুঝলাম এটা, উইথ নর্মাল অ্যান্টিভাইরাস উই কান্ট রিমুভ ইট বিকজ নর্মাল অ্যান্টিভাইরাস অনলি ওয়ার্কস ইন দ্য no not OS, in your GUI graphical user interface or in the system, but OS লেভেলে কিন্তু ওর কন্ট্রোল নাই, OS লেভেলে কিন্তু রিমুভ করতে পারবো না কিছু, ইট নিডস OS পারমিশন। এই জন্য আমরা নর্মাল অ্যান্টিভাইরাস দিয়ে ওটা রিমুভ করতে পারবো না। তাহলে কী করতে হবে, ওএসটা নতুন উইন্ডোজ ইনস্টল দেবো, অথবা অন্য কোনো ওএস দেবো, অথবা মেমোরিটা পুরোটা ফ্ল্যাশ মারবো, তাহলে রুটকিট চলে হবে, ঠিক আছে। কিন্তু আরও যদি ওর্স্ট ইট ক্যান ডু ওর্স্ট, সেটা হলো ফার্মওয়্যার যদি টার্গেট করে, তাহলে বায়োস যেটা আছে মাদারবোর্ড, ঠিক আছে, মাদারবোর্ডে যে বায়োস আছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বায়োসটা পুরো একদম ড্যামেজ করে ফেলবে, তাহলে পুরো মাদারবোর্ডই চেঞ্জ করে ফেলা লাগবে, মানে পুরো মেশিনটাই ফেলাই দেওয়া লাগবে, কোনো কাজই হচ্ছে না আপনার, ঠিক আছে। সো রুটকিট এতটা ডেঞ্জারাস, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। হ্যাঁ না, হ্যাঁ এরকম হতো, বুঝতে পারছেন, মানে আপনারা তো এটা ফেস করতেছেন এখন, আমরা